হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভাইয়া, ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন কেমন আছেন? আছেন ভাইয়া? ভালো ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভার্বের পিডিএফটা এই দিন। তো আমিও ভালো আছি, কিন্তু রাইট ফ্রম ভার্বস বা গ্রামারের টপিক গুলার পিডিএফ দেওয়ার কথা না ভাইয়া। তোমাদের 9টা টপিক আছে, আমার গ্রামারের বইয়ের 9টা টপিকের পিডিএফ দিতে থাকলে গ্রামারের বই পুরো দেওয়া হয়ে যাবে পিডিএফ। বুঝতে পেরেছো? গ্রামারের পিডিএফ কিন্তু দেওয়ার কথা না ভাইয়া। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে ফার্স্ট পেপারের সামারি, ফ্লো চার্ট, এইগুলার পিডিএফ দেওয়ার কথা, কিন্তু গ্রামারের পিডিএফ কিন্তু দেওয়ার কথা ছিল না ভাইয়া। কারণ গ্রামারের পিডিএফ দিলে পুরো আমার বইয়ের পিডিএফ দেওয়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমরা বই নিলে আমি ডিসকাউন্ট দিয়ে দিতে পারি তোমাদেরকে, এটা আমি পারি, আমার ক্ষমতা আছে, কিন্তু পিডিএফ দিয়ে দিলে পুরো বইয়েরই আমার পিডিএফ দেওয়া হয়ে যাবে। গট ইট? ওকে, সো এই হোমওয়ার্ক করেছো কে কে? রাইট ফ্রম ভার্বস এর হোমওয়ার্ক দিছিলাম, কোনো কথা না, ডিরেক্ট প্র্যাকটিস। লেটস স্টার্ট। এয়ার ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এয়ার মানে কি? বাতাস, বায়ু। আচ্ছা, এই কোয়েশ্চেন দেখা যায় ক্লিয়ারলি ঠিকঠাক সব? জি ভাই, দেখা ভাইয়া। যাচ্ছে, সমস্যা নেই। ডিসকাউন্ট চাই, ডিসকাউন্ট। ডিসকাউন্ট নিলে তোমরা বলো, আমি ডিসকাউন্ট ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু পিডিএফ চাই না বইয়ের, প্লিজ। কোনো ব্যাচে আজ পর্যন্ত আমি গ্রামারের বইয়ের পিডিএফ দেইনি। ওকে, কারণ এটা দিল, এটা হয় না, এটা অন্যায়। এয়ার ইজ ড্যাশ, সরি অ্যান্সারটা বলে দিলাম। এয়ার ড্যাশ ব্র্যাকেট আছে বি, বি মানে কি? আমি যার ওয়াজ, আর বি ভেঙে যাবে। সো এয়ার ড্যাশ এন্ড এয়ার মানে বাতাস বা বায়ু। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বাতাস কি গোনা যায়? 5 কেজি বাতাস দেন, 10 কেজি বাতাস দেন, 5 ফোঁটা বাতাস দেন, বাতাস কি গোনা যায়? না যায় ভাইয়া। না, তা আনকাউন্টেবল নাউন। নাউন কয় প্রকার? গণনার দিক থেকে 2 প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। যা গোনা যায় না তা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে এটা চিরজীবন সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন আজীবন সিঙ্গুলার। ওয়াটার, ওয়াটারের পরে আজীবন ইজ বসবে, কোনোদিন আর বসবে না। ক্লিয়ার? এয়ার, আজীবন ইজ বসবে, কোনোদিন আর বসবে না। জুয়েলারি পরে না মেয়েরা? জুয়েলারি, অলংকার, ওইটা আনকাউন্টেবল নাউন। মেশিনারি, মেশিন পত্র, আনকাউন্টেবল নাউন। সোপ মানে সাবান, আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মানে উপদেশ, আনকাউন্টেবল নাউন। স্যান্ড মানে বালু, আনকাউন্টেবল নাউন। সল্ট মানে লবণ, আনকাউন্টেবল নাউন। এগুলো সব আনকাউন্টেবল, মানে গোনা যায় না। আচ্ছা, যা গোনা যায় না তার 5টা 10টা 12টা এটা হয়? যা না গোনা যায় ভাইয়া, তা হয় হয় না, না। হয় না। ভাইয়া হয় না। এগুলা কি? চিরজীবন সিঙ্গুলার। যা আনকাউন্টেবল নাউন তা চিরজীবন সিঙ্গুলার। ওকে, সো এয়ার ড্যাশ, এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাট কিন্তু ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউট ইন মেনি ওয়েজ, কিন্তু এটা কনস্ট্যান্টলি মানে অনবরত, বিং পলিউটেড ইন মেনি ওয়েজ, কিন্তু এটা নানান ভাবে অনবরত দূষিত হয়েই চলছে। ইট ইজ কনস্ট্যান্টলি বিং ড্যাশ। আচ্ছা, এখন এইখানে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ইট, ইট মানে কি? এয়ার, বাতাস। এখন কথা হচ্ছে, বাতাস কি নিজেকে নিজে দূষিত করছে? এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেয়া আছে, বিইং ও দেয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, তো টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব দেয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে বিইং আসে, বিইং ও দেয়া আছে। শুধু লাগবে একটা কি বলতো? ভি3। শুধু লাগবে একটা কি? ভি3। তো পলিউট আছে, অ্যান্সারটা কি? পলিউটেড। কি হবে? পলিউটেড। কনস্ট্যান্টলি, ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। তোমাদেরকে একটা উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে যে উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি, ঠিক আছে? এটার প্যাসিভ কি? ভবিষ্যতে যারা মেডিকেলে পরীক্ষা দিবা তাদের অ্যাক্টিভ প্যাসিভ থেকে কোশ্চেন হয়, ঢাকা ইউনিভার্সিটি হয় প্যাসিভ। উই আর গোয়িং টু স্কুল, তাহলে স্কুল ইজ বিং গন বাই আস। ক্লিয়ার? তো এখানে উই আর গোয়িং টু স্কুল, এই বিং কেন আসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব থাকলে তার প্যাসিভ করতে বিং আসে। তো উই আর পলিউটিং এয়ার, উই আর পলিউটিং ইট, মানে ইহাকে আমরা দূষিত করছি। তাইলে এটার আনসার কি? ইট ইজ। দেখো, উই এর পরে আর বসে, ঠিক আছে, কিন্তু ইটের পরে তার আর বসে না। ইটের পরে আরটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ইজ।
ইটের পরে আর চেঞ্জ হয়ে কি হয়ে যায় ইজ, উই আর পলিউটিং ইট, তো এটা কি হবে ইট ইজ বিং পলিউটেড, ইট ইজ বিং পলিউটেড বাই আস। আচ্ছা এটা বুঝছো কে কে? ইট ইজ বিং পলিউটেড, টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব ইজ, মূল ভার্বের ভিতরি পলিউটেড, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে আসে বিং। আচ্ছা এই জিনিসটা বুঝছো কে কে? এটা ক্লিয়ার সবাই? বুঝছি ওকে। ওকে দেখো, so we are polluting it, it is being polluted by us. Okay, so air is an important element of the environment, but কিন্তু it is constantly being polluted in many ways, কিন্তু এটা নানান ভাবে দূষিত হচ্ছে। we make fire to cook food, আমরা খাদ্য রান্না করার জন্য আগুন জ্বালাই, and do many works, এবং আরো অনেক কাজ করি। তো we make fire to cook food and dash, এখন and এর আগে দেখো ভার্বের কোন ফর্ম দিয়েছে খেয়াল করো, কোন ফর্ম? মানে রান্না করা, এখানে দুটা ডুই থেকে যাবে। সো উই মেক ফায়ার টু কুক ফুড এন্ড ডু মেনি ওয়ার্কস, এবং আরো অনেক কাজ করতে। দিস ফায়ার এমিটস স্মোক, এই যে ফায়ারটা আমরা জ্বালাই, এই যে আগুনটা যেটা আমরা জ্বালাই রান্না করার জন্য এবং আরো অনেক কাজ করার জন্য, এই ফায়ারটা এমিটস নির্গত করে স্মোক, ধোঁয়া নির্গত করে, ধোঁয়া সৃষ্টি করে, হুইচ কন্টামিনেট এয়ার। তাহলে হুইচ আছে, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট কে হয় বলো তো? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ বলছি আগের দিন, কে হয়? রিলেটিভ প্রোনাউনের সামনে যে থাকে তাহলে এর আগে যে থাকে সে সাবজেক্ট। তাহলে হুইচ এর আগে কে আছে? স্মোক, মানে ধোঁয়া। এখন ধোঁয়া কি গণনা করা যায়? ধোঁয়া কি গোনা যায় না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল তো এটা মানে কি, মানে আজীবন সিঙ্গুলার। সো স্মোক একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কন্টামিনেট না, এটা কি হবে ভার্বের সাথে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় এস বা ইএস, সো কন্টামিনেটস। সো দিস ফায়ার এমিটস স্মোক হুইচ কন্টামিনেটস এয়ার, যেটা বাতাসকে দূষিত করে। দিস ফায়ার এমিটস স্মোক হুইচ কন্টামিনেটস এয়ার। ক্লিয়ার? তো এই যে বাতাসটা, এটা মানে এই যে ফায়ারটা, এই ফায়ারটা কি করে? ধোঁয়া নির্গত করে, ঠিক আছে? এই ধোঁয়াটা কি করে? কন্টামিনেটস এয়ার, বাতাসকে দূষিত করে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, ভেহিকলস পলিউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই বার্ন ফিউয়েল। বাই আছে, বাই, বাই একটা কি প্রিপোজিশন, দেখো বাই একটা কি প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সাথে কি হয়? আইএনজি। সো বাই বার্ন নাকি বাই বার্নিং? কি হবে आंसर? বাই বার্নিং fuel. So vehicles pollutes air to a great extent by burning fuel. তো ভেহিকলস যেগুলা যানবাহন যেটা, এটা বাতাসকে দূষিত করে এই গ্রেট এক্সটেন্ট, ব্যাপক মাত্রায়, বাই বার্নিং ফিউয়েল, এই জ্বালানি পোড়ানোর মাধ্যমে, মানে ডিজেল ইঞ্জিন গুলো থেকে যে পরিমাণ ধোঁয়া বের হয় এটা। সো এয়ার পলিউশন অলসো হ্যাপেন হোয়েন কয়েল অ্যান্ড ওয়েল ড্যাশ বার্ন। এছাড়াও বায়ু দূষণ ঘটে থাকে, অলসো ঘটে থাকে মানে ঘটে, এয়ার পলিউশন ঘটে। এয়ার পলিউশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে কি হবে? সো বাতাস দূষণ ঘটে, এয়ার পলিউশন হ্যাপেন্স, এয়ার পলিউশন হ্যাপেন্স হোয়েন, যখন। বায়ু দূষণ ঘটে যখন কয়েল অ্যান্ড ওয়েল, কয়টা জিনিস দেখো তো, কয়লা এবং তেল কয়টা জিনিস? দুইটা। কয়লা আর ওয়েল এরা আসলে খনিতেই থাকে, কিন্তু মানুষ এটাকে বের করে, মানুষ এটাকে পোড়ায়, মানুষ এটাতে আগুন লাগায়। তাহলে এটা কি অ্যাক্টিভ নাকি এটা প্যাসিভ? সিঙ্গুলার প্যাসিভ না প্লুরাল প্যাসিভ? প্লুরাল, মানে কয়েল এন্ড ওয়েল দুইটা জিনিস। তো টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব আমরা ইজ না আর দিব, যখন এরা পড়ে তখনও বাতাস দূষিত হয়। এয়ার পলিউশন হ্যাপেন্স, বাতাস দূষণ ঘটে হোয়েন, যখন কয়েল এন্ড ওয়েল দুইটা জিনিস, কয়লা আর তেল দুইটা দুইটা জিনিস যখন পড়ে। সো টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব আর, এটা প্যাসেজটা কিসে আছে? প্রেজেন্টে। কিসে আছে? প্রেজেন্টে। বাতাস দূষণ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো এটা প্রেজেন্ট আছে, প্রেজেন্টে অক্সিলারি ভার্ব কি? আর। সো কয়েল এন্ড ওয়েল আর, এখন বার্নের ভিতরি বার্নড, কোনটা? বার্নড।
So coal and oil are burned. So air pollution happens when coal and oil are burned. Mills and factories, mills এবং কারখানা can be hold responsible for this pollution. মিল কারখানাকে এটার জন্য দায়ী হিসেবে ধরা যেতে পারে। মিল এবং কলকারখানাগুলোকে এটার জন্য দায়ী হিসেবে ধরা যেতে পারে। এখন এটা আসলে দেয়াই আছে উত্তর, একটু খেয়াল করলে দেখতে পারবা। মিল কারখানা কি ব্যক্তি না বস্তু? সক্রিয় না নিষ্ক্রিয়? সক্রিয় না নিষ্ক্রিয়? নিজেরা নিজে দায়ী ধরবে না, কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর গিয়ে ধরবে, তাই না? সো মিল এন্ড ফ্যাক্টরিজ, এখন এটা শুধু প্যাসিভ নাকি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ? মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। মডালটা কে এই সেন্টেন্সে? দেখো তো, ফ্যাক্টরিজ, মিল নাকি ক্যান? মডাল কে? ক্যান হবে ক্যান। ওকে, তাহলে মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হইলে কি? বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। এখন বি কষ্ট করে দেয়াই আছে, তাই তুমি কি আবার বি দিবা? ভি থ্রি দিব। তো হোল্ড এর ভি থ্রি কোনটা? হেল্ড। কোনটা? হেল্ড। সো মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন। মিল এবং ফ্যাক্টরিকে এই দূষণের জন্য দায়ী হিসেবে ধরা যেতে পারে। তো মিলস এন্ড ফ্যাক্টরিজ, সাইলেন্ট হও, কে কথা বলে? ওকে, so mills and factories can be held responsible for this pollution. আচ্ছা, it is high time. আচ্ছা, এইখানে একটা রুল আছে তোমাদের, যেটা মূলত রাইট ফর্ম অফ ভার্বস এ শেখানো হয়। সরি, এটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এর রুল। ভিভিআই এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, কমপ্লিটিং সেন্টেন্স এই রুলটা মোস্ট ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম হাই টাইম। তো এই টাইম হাই টাইম এর পরে এটা তুমি দুই ভাবে ফিল আপ করতে পারো। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে তুমি যদি এরপরে টু দাও তাহলে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান। আর এরপরে যদি তুমি সাবজেক্ট আনো তোমার ইচ্ছা, তাহলে দিতে হবে টু প্লাস ভি টু। দেখো, সাবজেক্ট দিলে ভি টু আর টু দিলে ভি ওয়ান। দেখো, ইট ইজ টাইম হাই টাইম। দুই ভাবে অ্যান্সার করা যায়। পৃথিবীতে যেখানে যেখানে যে যে জায়গায়, মঙ্গল গ্রহে যে দেখো যদি যে ইট ইজ হাই টাইম আছে, তো ইট ইজ হাই টাইম এর পরে সিস্টেম হবে দুইটা। এক, যদি তুমি টু দাও, ইট ইজ হাই টাইম টু, তাহলে ভি ওয়ান। যেমন ইট ইজ হাই টাইম টু, টু ভার্বের ভি ওয়ান, টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করার এখনই সময়। এখনই এই টাইম হাই টাইম মানে এখনই উপযুক্ত সময় বা এখনই সময়। তো এরপরে টু দিলে ভি ওয়ান, টু দিলে কি হবে? ভি ওয়ান। কিন্তু এইখানে যদি তুমি টু না দিয়ে স্যাররা যদি একটা সাবজেক্ট দিয়ে দেয় বা তুমি যদি একটা সাবজেক্ট দিয়ে দাও, যেমন মনে করো উই, ইট ইজ হাই টাইম উই, তাইলে এইবার আর এইখানে এই স্টপ দিতে পারবো না, এবার দিতে হবে ভি টু। তো স্টপের ভি টু কোনটা? স্টপড। কোনটা? স্টপড। সো ইট ইজ টাইম হাই টাইম, এটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদেরকে শেখানো হয়। তো এখন কি, এটা যদি টু দাও তাইলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু, টু দিলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু। এখন কমপ্লিটিং সেন্টেন্সে টু ও দেয়া থাকে না, সাবজেক্টও দেয়া থাকে না। তোমার যদি ইচ্ছা তুমি টু দিবা, ভি ওয়ান দিবা, আমার যদি ইচ্ছা আমি সাবজেক্ট দিব, ভি টু দিব। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে দেয়া থাকে। তো এখানে দেখো তো কি আছে, একটা সাবজেক্ট দেয়া আছে, উই। সাবজেক্টটা কে আছে? উই, উই। সরি সরি, কি হইলো? ওকে, তো এখানে সাবজেক্টটা দেয়া আছে, এখানে সাবজেক্টটা কে আছে? উই। কে আছে? উই। সো যেহেতু টাইম হাই টাইমের পরে সাবজেক্ট দেয়া আছে, তো সাবজেক্ট দেয়া থাকলে অ্যান্সার কি দিতে হয়? ভি টু। সো চেক নাকি চেকড? চেকড। এটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সের রুল, বাট মাঝে মাঝে এখানে একটা চলে আসতে পারে রাইট ফর্ম ভার্বসে, কিছু করার নাই। ওকে, সো ইট ইজ হাই টাইম বা ইট ইজ, কিন্তু এটা ভাইবো না যে এই রুল তোমাদের পড়াবো না বা এটা বাদ যাবে বা এটা ভাইয়া জানে না, নেভার। সো ইট ইজ হাই টাইম, এরপরে টু দিলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু। এখন এইখানে যদি উই না দিয়ে টু থাকতো, তাহলে আমরা অ্যান্সার কি দিতাম? এই চেক, চেকই থেকে যেত। আর টু না দিয়ে যদি এখানে হি দিতাম আমরা, হি, ইট ইজ হাই টাইম হি, শি, ইট, দে, উই, কোনো কিছু, তাহলে কি হইতো? উত্তর ভি টু, ভি থ্রি না কিন্তু ভি টু। ইট ইজ টাইম হাই টাইমের দুইটা রুল, টু দিলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু, টু দিলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু। ক্লিয়ার? ওকে, সো আদারওয়াইজ, সো বলতেছে এখনই উপযুক্ত সময় আমাদের এই বাতাস দূষণ বিষয়টা চেক করার, এটা নজরদারি করার। আদারওয়াইজ, অন্যথায় উই ড্যাশ সাফার এ লট, অন্যথায় আমরা সাফার এ লট। এটা তুমি কোন টেন্সে করবা বলো? প্রেজেন্টে না ফিউচারে? আমরা কি বলো সাধারণত, তুমি একটা কথা বলতে গেলে, তুমি মনে করো একজন একটা কথা বলছো, তোমার ছোট ভাই প্রচুর ফেসবুক চালায়, তুমি বলতেছো এখনো ফেসবুক স্যার, নাহলে কিন্তু পরিণামে ভুগবি।
পরিণামে ভুগবে, পরিণামে ভুগতেছিস নাকি ভুগবে, কোনটা বলো তুমি? উই উইল, এখন দেখো উই সাফার এ লট নাকি উই উইল সাফার এ লট, কোনটা? অর্থাৎ বলতেছে কি লেখক যে এখনই উপযুক্ত সময় বাতাস দূষণ নজরদারি করার, রোধ করার, অন্যথায় আদারওয়াইজ অন্যথায় উই উইল সাফার এ লট। বুঝছো না বুঝো নাই? এখন তুমি যদি এখানে উইল না দিয়ে হ্যাভ টু দাও, অ্যান্সার একই হবে। তুমি যদি উইল না দিয়ে উই হ্যাভ টু সাফার, তাতেও 100% উত্তর কারেক্ট। আচ্ছা স্যার, আই নাম্বারটা বুঝলাম না। আই নাম্বারটা ইট ইজ টাইম হাই টাইম একটা রুল আছে, ইট ইজ টাইম হাই টাইম একটা ফ্রেজ, ইট ইজ টাইম হাই টাইম এর পরে যদি টু আসে তখন বসে V1, আর যদি সাবজেক্ট দাও তাহলে বসে V2। ক্লিয়ার? তো এটা ছিল বরিশাল বোর্ডে হোমওয়ার্ক, তোমাদেরকে আমি দিয়েছিলাম। কার কয়টা হয়েছে মিলে নিবা। ওকে, জেরি। জেরি হচ্ছে তোমাদের 23 ব্যাচের বইতে আছে, এই প্যাসেজ তোমাদেরকে পড়াবো। এটা খুবই ফেমাস একটা প্যাসেজ, এ মাদার ইন ম্যানভিল নামে একটা ছোট গল্পের থেকে এই স্টোরিটা নেয়া। সো জেরি একজন এতিম, জেরি ইজ অ্যান অরফান, জেরি একজন এতিম। হি কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4. He lost his parents in his infancy. Then he committed to the care of the orphanage. He could hardly dash his parents. তো জেরি একজন এতিম, জেরি একজন কি এতিম। আচ্ছা, হি কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4, সে 4 বছর বয়সে অরফানেজে আসছে। কয় বছর বয়সে? 4 বছর বয়সে। এখন এটা কি তাহলে প্রেজেন্টে ছিল প্যাসেজ, জেরি ইজ অ্যান অরফান, কিন্তু এখন চলে গেল কিসে? জেরি একজন এতিম এই পর্যন্ত প্রেজেন্টে ছিল, কিন্তু যখন বললো যে হি কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4, মানে কি? মানে হচ্ছে সে 4 বছর বয়সে সে অরফানেজে এসেছিল। এখন এটাকে তুমি দুই ভাবেই করতে পারো। তুমি যদি চাও যে এটাতে হ্যাড প্লাস V3 দিবা, তুমি দিতে পারো। আর তুমি যদি চাও যে এটাতে শুধু V3 দিবা, সেটাও শুধু V2 দিবা, সেটাও দিতে পারো। তো দুইটাই কারেক্ট। ভাইয়া এটা তো হি কেম, নাম্বারটা বুঝাই দেন। জি নাম্বারটা বুঝি নাই। জি 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 নাম্বার। ডিটা বুঝো নাই, আগেরটা ডিটা বুঝো নাই, ডি। আচ্ছা আচ্ছা, এটা দেখো, দিস ফায়ার এমিটস এ স্মোক। তো যখন বলতেছে বাসা বাড়িতে রান্নার জন্য আগুন জ্বালানো হয়, তো এই আগুনটা এমিটস নির্গত করে স্মোক, স্মোক মানে কি ধোঁয়া। তো এই যে বাসায় তুমি রান্না করার জন্য যে আগুন জ্বালাও, এটা থেকে ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়াটা স্মোকটা কন্টামিনেটস এয়ার। তো এই স্মোক হুইচ, যেটা, এখন এই হুইচ এর আগে যে থাকে সে সাবজেক্ট, তাহলে এই পরে ভার্ব আছে কন্টামিনেট, ঠিক আছে, পরে ভার্ব আছে কি কন্টামিনেট। তো এই কন্টামিনেট যে ভার্বটা আছে, এই ভার্বের সাবজেক্ট কে এই হুইচ এর আগে আছে যে সে, রিলেটিভ প্রোনাউনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, তার আগে যে থাকে সে তাকে মডিফাই করে। সো এই হুইচ বসছে কার পরিবর্তে? স্মোকের পরিবর্তে। তাহলে এই যে কন্টামিনেট এর সাবজেক্টটাকে এই স্মোক, স্মোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে কি হয়? একটা এস বা ইএস। দুইটা ভার্ব নাই কো সেন্টেন্সে। তো কন্টামিনেট থেকে কি কন্টামিনেটস, কন্টামিনেট থেকে কি বসলো? কন্টামিনেটস, একটা এস বাই এস হলো। এই হুইচ রিলেটিভ প্রোনাউন, এর আগে যে ভার্ব আছে এর পরের ভার্ব সেটা কাউন্ট করবে না, মানে কন্টামিনেট দেখবে না যে ফার্স্ট ভার্ব এমিটস আছে কিনা, এটার ক্ষেত্রে আলাদা। এই হুইচ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন থাকলে সবসময় খেয়াল করবা ওর পূর্বের সাবজেক্ট কি আছে, আর কোনো কিছু দেখার দরকার নাই। আমার কথা কি বুঝছো না? জি নাম্বার অ্যাডমিশন, একাডেমিক এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রে মনে রাখবা রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট, এগুলা পাইলে দ্যাট, দ্যাট কিন্তু ডব্লিউএস ওয়ার্ড না, কিন্তু দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন। দেখো, যে কয়টা ডব্লিউএস ওয়ার্ড সেইগুলাই রিলেটিভ প্রোনাউন, কিন্তু দ্যাট ডব্লিউএস ওয়ার্ড না। ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো? যেগুলোর মধ্যে ডব্লিউ আর এইচ শব্দ দুইটা আছে, হু, হোয়েন, হট, হাউ, হোয়ার, হুইচ, হুম, এইগুলা। কিন্তু দ্যাট এর মধ্যে ডব্লিউএইচ নাই, কিন্তু দ্যাট তবুও একটা কি রিলেটিভ প্রোনাউন। তো এই হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট এদের পূর্বে যে আছে শুধু তাকে খেয়াল করবে, আর কিছু দেখার দরকার নেই। স্মোক, স্মোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বেস। আরেকজন জিজ্ঞেস করছে যে জি দাগ, তো জি দাগে দেখো বলতেছে যে এয়ার অল পলিউশন অলসো হ্যাপেন্স, বাতাস দূষণ এছাড়াও ঘটে থাকে হোয়েন, যখন কয়েল এন্ড অয়েল আর বার্নড, যখন কয়লা এবং তেল, এখন কয়লা এবং তেল পোড়ে নাকি যখন কয়লা এবং তেল পোড়ানো হয়, কোনটা? এটা প্রেজেন্ট টেন্সে, আগেও পোড়ানো হইতো, এখন নয়, ভবিষ্যতে হবে, এটা নিত্য নৈমিত্তিক কাজ। তো যখন কয়লা এবং তেল, এখন একটা জিনিস না দুটো জিনিস, যদি শুধু কয়লা বলতো তাহলে দিতাম ইজ বার্নড,
যদি শুধু অয়েল বলতো তাইলেও দিতাম ইজ বার্নড, কিন্তু কয়েল অ্যান্ড অয়েল দুইটা জিনিস। যখন জিনিসগুলোকে পোড়ানো হয়, তো পোড়ানো হয় দুইটা জিনিস, তখন ইজ না আর? আর আর, এর আর। ভার্বের ভিতরে কোনটা? বার্নড। সো টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব আর, মূল ভার্বের ভিতরে বার্নড। তো when coil and oil are burned, যখন কয়লা এবং তেল আর বার্ন পোড়ানো হয়। ক্লিয়ার ব্যাপারটা? ভাইয়ারা পুরা এটা কি বুঝছো নাকি এটা বুঝো নাই? কয়লা হচ্ছে uncountable। কাউন্টেবল 100%, অয়েল তেলও আনকাউন্টেবল 100%, কিন্তু এই জিনিস একটা না দুইটা, তাই বলো। কয়েল আনকাউন্টেবল, অয়েলও আনকাউন্টেবল, এগুলা পরিমাপক দিয়ে পরিমাপ করা হয় অন্য থ্রুতে, কেজিতে, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে জিনিস কয়টা। কয়লা একটা ভিন্ন জিনিস, অয়েল আর একটা ভিন্ন জিনিস। জিনিস কয়টা টোটাল সাবজেক্টে বলো? কয়টা? দুইটা। এখানে সাবজেক্ট হিসেবে বসছে কয়টা জিনিস? দুইটা জিনিস, কয়েল এন্ড অয়েল, দুইটা। তো এই জন্য ইজ না আর। ক্লিয়ার? তুমি যদি এখানে শুধু একটা থাকতো কয়েল তাইলে ইজ হইতো, শুধু একটা থাকতো অয়েল তাইলেও ইজ হইতো। দেখো, তো জেরি একজন এতিম, জেরি ইজ অ্যান অরফান, হি কেম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4, সে 4 বছর বয়সে এই ইসে আসছিল, এতিমখানে আসছিল। অরফান মানে এতিম, আর অরফানেজ মানে এতিমখানা। অরফান মানে এতিম, আর অরফানেজ মানে এতিমখানা। এট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে সে এসেছিল এতিমখানায়। হি ড্যাশ হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, সে শৈশবেই তার পিতামাতাকে হারায়। সে শৈশবেই তার পিতামাতাকে হারায়, শৈশবকালেই হারাইছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? Past indefinite। পাস্টে। প্যাসেজ কিসে? পাস্টে। সে বাচ্চাকালেই তার মা বাবাকে হারায়। সো হি লস্ট, ভি2, লসের ভিতরে কোনটা? লস্ট হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে হারায় ইন হিজ ইনফ্যান্সি, তার বাল্য বয়সে। ইনফ্যান্সি মানে শিশুকালে, শৈশবে। দেন হি কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, দেন হি কমিট, তো এরপরে সে অরফানেজের কেয়ারে, মানে এইখানে একটা বিষয় আছে, তখন থেকেই তাকে এই অরফানেজের তত্ত্বাবধানে নেওয়া হয়। এখন দেখো, তাকে অরফানেজের তত্ত্বাবধানে নেওয়া হয়, সে যায় নাকি তাকে নেওয়া হয়? শুনো, বি প্র্যাকটিক্যাল। একটা বাচ্চা ছেলে শৈশব, ইনফ্যান্সিতে, 8 বছর বয়সের নিচে, তো তার বাবা মা মারা গেলে সে কি বুঝবে যে তাকে এতিমখানায় থাকতে হবে বা যেতে হবে, নাকি এতিমখানা কর্তৃপক্ষ বা এলাকার মানুষ তাকে দিয়ে আসে? কোনটা? এলাকার মানুষ। সেন্সটা এখানে এটা মূলত প্যাসিভ সেন্স। তো তখন থেকে হি ড্যাশ কমিটেড টু দ্য কেয়ার অফ অরফানেজ, তখন থেকে তাকে অরফানেজের তত্ত্বাবধানে নেওয়া হয়, নেওয়া হয়। এখন ঘটনা প্রেজেন্টের না পাস্টের? পাস্টের। তো হির পরে কি বসে? টেন্স অফ পারসন ইজ অক্সিলারি ভার্ব ওয়াজ, হি ওয়াজ। এবার মূল ভার্বের ভিতরে কমিট নাকি কমিটেড? কমিটেড। তো দেন তখন হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, তখন থেকেই তাকে অরফানেজের তত্ত্বাবধানে নেওয়া হয়। হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, সে তার পিতামাতার স্মৃতিগুলো স্মরণ করতে পারে না বা কদাচিৎই পারে। হার্ড আর হার্ডলি এই জিনিসটা একটু বোঝানোর দরকার। দেখো, হার্ড মানে কঠোর, আর হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য। ঠিক আছে? দেখো, এই হার্ড শব্দটা আর হার্ডলি এই দুটো ভিন্ন শব্দ। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে হার্ড আর হার্ডলি, তাই না? দেখো, পৃথিবীতে যত অ্যাডভার্ব আছে এর 99.99% অ্যাডভার্বেরই শেষে এল ওয়াই বসে, কিন্তু 3টা শব্দ আছে যারা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। ফার্স্ট, লেট, হার্ড, আরো আছে ওয়েল, সুন। দেখো, ফার্স্ট, লেট, হার্ড, ওয়েল, সুন, এই জিনিসগুলা, তো এরা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। হাতে গোনা 5 থেকে 7টা শব্দ আছে যারা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। ক্লিয়ার? তুমি যে কোনো শব্দ বলো, কুইকলি, স্লোলি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, অ্যাক্সিডেন্টালি, ইনসিডেন্টালি, আনফরচুনেটলি, ফরচুনেটলি, প্যাশনেটলি, যত শব্দ আছে এল ওয়াই দ্বারা, সব কি? অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব বলতেই এল ওয়াই যুক্ত শব্দ, কিন্তু এই যে 3টা 5টা শব্দ এরা এল ওয়াই ছাড়া অ্যাডভার্ব। তো আমি যদি তোমাকে বলি কঠোরভাবে পড়াশোনা করো, এটা বোঝায় ইউ, মানে আমি যদি তোমাকে বলতেছি যে তোমার কঠোরভাবে পড়াশোনা করা উচিত, তাহলে ইউ শুড স্টাডি, STUDY,
স্টাডি হার্ড, এইটা হচ্ছে সঠিক। কিন্তু কেউ যদি তোমাকে বলে যে ইউ শুড স্টাডি হার্ডলি, দেখো হার্ড মানে কঠোর ভাবে, আর হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য। তো তোমাকে যদি আমি বলি ইউ শুড স্টাডি হার্ডলি, এটার মানে কি, মানে তোমার পড়াশোনা করার দরকারই নেই, সামান্য পড়াশোনা করবা বা কদাচিৎ, তাহলে এটা ভুল, ভাই এটা ভুল। কিন্তু সঠিক কোনটা, ইউ শুড স্টাডি হার্ড। হার্ড, তোমাকে যদি কেউ বলে আই এম হার্ডলি স্টাডিং, ঠিক আছে, আই আম হার্ডলি ট্রাইং বা আই এম হার্ডলি স্টাডিং, এটার মানে সে হয়তো জানে না যে হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, তোমাকে বুঝাইতেছে যে আমি হার্ডলি ট্রাই করতেছি কঠোর ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি কঠোর ভাবে না, এটার মানে কদাচিৎ বা আমি সামান্য ট্রাই করতেছি। আর আমি কঠোর ভাবে ট্রাই করতেছি, এটার ইংলিশ কি, আই এম ট্রাইং হার্ড, আই এম ট্রাইং হার্ড। আচ্ছা, এই জিনিসটা বুঝছো কে কে? হার্ড মানে কঠোর ভাবে, আর হার্ডলি পুরো ভিন্ন একটা শব্দ। এই হার্ডলির সাথে হার্ডের কোনো সম্পর্ক নাই। হার্ড মানে কঠোর ভাবে, ওইটা একটা অ্যাডভার্ব, আর হার্ডলি মানে কদাচিৎ বা সামান্য, অ্যাডজেক্টিভ। বুঝছো না বুঝো নাই? তো জেরি যখন জেরিকে নিয়ে বলতেছে যে হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, এটা মানে কি, সে কঠোরভাবে তার পিতামাতার মেমোরি পুনরায় স্মরণ করতে পারে, নাকি সে পারে না বললেই চলে? কোনটা? পারে না বলতে এই সেন্টেন্সটা, হি আছে সাবজেক্ট, জেরি, কুড আছে মোডাল, ঠিক আছে? তো এইটাকে তুমি কিভাবে অ্যান্সার করবে? আমি রুলস পড়াইছি, মনে আছে কার কার? দিয়ে শুধু রিকালেক্ট, শুধু রিকালেক্ট, যা আছে তাই। কারণ কি, প্যাসিভ না হইলে মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। প্যাসিভ না হইলে মোডালের পরে সবসময় ভার্বের পিওর বেস ফর্ম বসে, আর প্যাসিভ বসলে বি প্লাস ভি থ্রি বসে। প্যাসিভ হইলে মডালের পর বি প্লাস ভি থ্রি, প্যাসিভ না হইলে শুধু ভার্বের বেস ফর্ম। তো কুড একটা কি দেখা যাচ্ছে, মোডাল, তো এটা কি মডাল অক্সিলারি প্যাসিভ না? আচ্ছা, তোমার মাথা, তোমার ব্রেন, আর কেউ কি তোমাকে কিছু স্মরণ করাই দিবে, নাকি যারটা সেই করে? মেমোরি কি আরেকজন? এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ কেমন অ্যাক্টিভ? মডাল যুক্ত অ্যাক্টিভ, মডালের পরে ভার্বের প্যাসিভ হলে বি প্লাস ভি থ্রি, কিন্তু অ্যাক্টিভ হলে যা বসে তাই, যা আছে তাই, একদম সেম। তো ক্লিয়ার? সো রিকালেক্ট, ক্লিয়ার? তো হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, সে তার পিতামাতার স্মৃতিগুলো স্মরণ করতে পারে না বললেই চলে। ইন স্পাইট অফ, অফ একটা কি, অফ এর পরে ব্র্যাকেটে আছে বি, এটা যে না পারবে তার একদিন আর আমার যে কয়দিন লাগে, বলো? অফ একটা কি, অফ একটা প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি। একমাত্র টু এর পরে ভি ওয়ান। এখানে কি টু আছে না অফ আছে? অফ আছে। কি আছে? অফ। সো বি এর এখানে কি হবে? বিং। কি হবে? বিং। ভাইয়া কিভাবে বুঝবো ভার্বের অক্সিলারি হবে? ভাইয়া কিভাবে বুঝবো বিং হবে? আচ্ছা সরি, বিং হবে হচ্ছে প্রিপজিশন দেখে বুঝবা। অফ একটা প্রিপজিশনের পরে যা আসবে তার সাথে আইএনজি, বির সাথে আইএনজি, বিং অ্যান অরফান, হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি। তো বলতেছে ইনস্পাইট অফ বিং অ্যান অরফান, একজন এতিম হওয়া সত্ত্বেও, হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফেব্রিক অফ মোরালিটি, এতিম হওয়া সত্ত্বেও সে নিজের মধ্যে অসাধারণ নৈতিকতাকে গড়ে তুলেছে, মানে নিজের মধ্যে অসাধারণ নৈতিকতার বিষয়টা সে গড়ে তুলেছে। হিজ ইনিমিটেবল মোরালিটি, তার অকুতোভয় নৈতিকতা, ড্র হিম ক্লোজ টু দ্য রাইটার। তো এটা ওই প্যাসেজ যেদিন পড়াবো তোমাদের বিস্তারিত ঘটনাটা সেদিন বলবো, একটা বড় গল্প। তা আপাতত বলো প্যাসেজ প্রেজেন্টে না পাস্টে? আমরা কি দেবো, ড্র না ড্রু? ভাইয়া পিডিএফ পাই নাই, পিডিএফ পাই নাই ভাইয়া, পিডিএফ। ভাইয়া পিডিএফ তো দেয়া হয় নাই ব্রো, বুঝছো? আই এম সরি ব্রো, পিডিএফ দেওয়ার কথা না ব্রো, বুঝছো? গ্রামারের পিডিএফ দেওয়ার কথা ছিল না ব্রো। যেটা কথা ছিল আমি সেটা 100% করবো, যেটা কথা ছিল না ব্রো সেটা করলে আমার ক্ষতি হবে ব্রো। সো হিজ inimitable morality drew him close to the writer. সো আসলে কি, এই জেরিকে ও ছিল এতিম, খাটো মতো একটা ছেলে। তো লেখিকা যায় বেড়াইতে ওই ম্যানভিল ওই অঞ্চলটাতে, বেড়াতে গেলে লেখিকা, তখন প্রচন্ড শীতকাল, রুমের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালাইতে হয়, ওই কাঠ চেরাই করার জন্য এতিমখানা থেকে একটা ছেলেকে ডাকে। তো এতিমখানা থেকে জেরিরে পাঠায়, জেরি আইসে কাঠ কাটতে 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 ওই কুড়ালের কুঠার যায় ভেঙে, ঠিক আছে? তখন ওই জেরির যে ম্যাডাম, মানে ওই যে যিনি ম্যাডাম যার কাঠ চেরাই করতে আসছিল জেরি, তখন ম্যাডাম জেরিরে অনেক টাকা দিতে চায়, যে তোমার এই কাঠ
এই কুঠারের হাতল ঠিক ভেঙে গেছে, এই কুঠারের হাতল ঠিক করার জন্য আমি তোমাকে টাকা দিই, কিন্তু জেরি সেই টাকা নেয় না। জেরি বলে না, আমার কুঠার কাজ করতে যে আমার হাত থেকে ভাঙছে, আপনি কেন টাকা নেবেন? ম্যাডাম বলে যে আমার কাঠ কাটতে যে ভাঙছে তাই আমি দিতে চাচ্ছি। কয় না ম্যাডাম, এটা এটা তো আপনার কুঠার না, আমার দায়িত্ব কাঠ চেরাই করে দেয়া, কিন্তু কুঠার ভাঙছে কাঠ চেরাই করতে যে আমার, আপনি কেন টাকা দিবেন? তোমরা কি বুঝছো স্টোরিটা নাকি বুঝো নাই? মানে বুঝছি ভাইয়া, বুঝতে পারছি। কিছু কুঠারের কুঠারের হাতল ভেঙে যায়, কুঠারের কাঠ চেরাই করতে যে জেরিরই কুঠার, সেই কুঠারের হাতল ভেঙে যায়। ম্যাডাম কুঠারের হাতল ঠিক করার টাকা দিতে চায়, জেরি নিতে চায় না। জেরি বলে যে ম্যাডাম আমার কুঠার হাতল ভাঙছে, এটা আমি ঠিক করব, এটার টাকা আপনার কাছ থেকে কেন নিবো? ঠিক এরকম আর কি। আরো অনেক সময় জেরিকে অনেক টাকা দিতে চায়, কিন্তু জেরি কখনোই যায় না, এরকম। সো হিজ inimitable morality draw him close to the writer, এই বিষয়টা জেরিকে ম্যাডামের অনেক কাছে নিয়ে যায়। রাইটার মানে ওই যে মহিলাটা, উনি একজন লেখিকা ছিল। দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, আচ্ছা, দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম। শোনো, আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি সবসময় আমরা বাই দিয়ে করি, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না প্যাসিভ করতে, উইথ বসে অথবা টু বসে। তো এখানে দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, এটা যদি জাস্ট উইথ এর জায়গায় আমি বাই দিই, সবাই অ্যান্সারটা করতে পারবে। এই বলতে এবার অ্যান্সার কি, আমি যদি বাই দিই তাহলে এখানে অ্যান্সারটা কি হয়? দ্য রাইটার ড্যাশ ইমপ্রেস বাই হিম, কি হবে? was impressed এক্স্যাক্টলি। শোনো, রাইটার কে ইমপ্রেস করলো? কে? রাইটার কার দ্বারা ইমপ্রেস হলো? জেরির দ্বারা। কার দ্বারা? জেরির দ্বারা। নিজেকে নিজে ইমপ্রেস করে নাই, জেরি তাকে ইমপ্রেস করেছে। আমি তোমাকে ইমপ্রেস করি, তুমি আরেকজনকে ইমপ্রেস করো, আরেকজন আমাকে ইমপ্রেস করে। সো ইমপ্রেস করা, লেখিকা নিজেকে নিজে ইমপ্রেস করে নাই, জেরির দ্বারা সে ইমপ্রেস হয়। ঠিক আছে? সো দ্য রাইটার, এখন ঘটনা অতীত কালের পাস্ট টেন্স। সো দ্য রাইটার ওয়াজ, টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব ওয়াজ, এবার মূল ভার্বের ভিত্তি ইমপ্রেসড। দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড বাই হিম, কিন্তু ইমপ্রেস এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই বসে না, উইথ বসে। কি বসে? উইথ বসে। আচ্ছা, আই নো হিম, আমি তাকে চিনি, এইটার প্যাসিভ কি? এর প্যাসিভ কি? তাহলে সাবজেক্ট নিলাম আমরা, অবজেক্টের সাবজেক্ট বানাইতে হয় প্যাসিভে, তাহলে হিমটা কি হয়ে গেল? হি। টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব ইজ, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। আই নিউ আছে না নো আছে? নো আছে, তো প্রেজেন্ট। আই নিউ থাকলে আমরা অজ দিতাম, কিন্তু আছে প্রেজেন্ট, তো হি ইজ। এবার নোন ভিত্রি, টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব ইজ প্লাস মূল ভার্ব ভিত্রি নোন। এবার নোন বাই মি, এই সেন্টেন্সটা ভুল না কারেক্ট বলো তো? এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট বলো তো? ভুল ভাইয়া, ভুল। মানে কেন ভুল? এটা বাই না, নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই না, টু বসে। কি বসে? টু বসে। হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত বা সে আমার দ্বারা চিহ্নিত, চেনা মানে আমি তাকে চিনি আর কি। তো আই নো হিম, এটার প্যাসিভ কি? হি ইজ নোন টু মি। আই নো হিম মানে আমি তাকে চিনি, আর হি ইজ নোন টু মি মানে সে আমার পরিচিত, মানে সে আমার দ্বারা পরিচিত, মানে আমি তাকে চিনি। ক্লিয়ার? সো সব ক্ষেত্রে যে বাই পাবা তা কিন্তু না। এখানে ইমপ্রেসড, সো দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। এখানে মনে মনে তুমি বাই হিম কল্পনা করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি উইথ হিম। বাই হিম কল্পনা করলে তোমার উত্তরটা সহজে মিলাইতে পারবা। শি স্টার্টেড শো, কি হলো এখানে? দেই আমি কিছু বলবো না, এই জায়গার অ্যান্সার কি বলো তো? আমি কিছু বলবো না, ভার্ব সেন্টেন্সে স্টার্ট একটা ভার্ব। শি স্টার্টেড ড্যাশ, ব্যক্তির আগে বাই, বস্তুর পূর্বে উইথ। আচ্ছা, এটা তোমাকে শেখাবো আমি প্রিপজিশনের রুলসে গিয়া, ঠিক আছে? শি স্টার্টেড ড্যাশ, স্টার্ট একটা ভার্ব, সেন্টেন্সে শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে শো, তাহলে একটা সেন্টেন্সে ভার্ব আসছে কয়টা? দুইটা। সো শো না শোয়িং? শোয়িং। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। সো শি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম। জেরি ড্যাশ টেক হার ফর হিজ মাদার, জেরি তাকে তার মায়ের মতো ভাবতো। জেরির ছিল না মা। শোনো, বিষয়টা হলো কি, ওই যে মহিলাটা, ওই মহিলাটার ছিল না কোনো সন্তান, আর জেরির ছিল না কোনো মা। তো জেরির মা নাই আর মহিলার কোনো সন্তান নাই, তো তাদের মধ্যে মাতৃত্ব এবং পড়াইছিলেন। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা পড়াইছি এক্স্যাক্টলি, মাদার ইন ম্যানবিল। তুমি মনে হয় আগের ব্যাচের স্টুডেন্ট ছিলা, তাই না? তো এখানে একজনের নাই মা আর একজনের নাই সন্তান। সো 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 ডিস্টার্ব করো না। সো সো তাদের মধ্যে একটা মাতা এবং পুত্র সুলভ একটা সম্পর্ক গড়ে ওঠে। সো জেরি, এটা পাস্টের ঘটনা। সো টুক হার ফর হিজ মাদার, জেরি তাকে তার মায়ের মতো চিন্তা করতে শুরু করে।
হি ফেব্রিকেটেড এ লাই উইন হার হার্ট। এবার জেরি একটা মিথ্যা কথা বলেছিল সেই মহিলাটার হৃদয় জিততে। হি ফেব্রিকেটেড এ লাই ড্যাশ হার হার্ট, তার হৃদয় জিততে জেরি একটা মিথ্যা কথা বলে। কি মিথ্যা জানো? জেরি বলে যে তার মা বেঁচে আছে এবং তার মা তাকে বিভিন্ন উপহার কিনে পাঠায়, কিন্তু অ্যাকচুয়ালি জেরির মা নাই। জেরির মা মারা গেছে অনেক ছোট্টবেলায়, অনেক ছোটবেলায়, মাও নাই বাবাও নাই। ক্লিয়ার? তো লেখিকা যেদিন ওই অরফানেজে থেকে চলে যাবে, তার নিজের এলাকায় ফিরে যাবে, দেশে ফিরে যাবে, ভ্যাকেশন কাটানো শেষ, সেই দিন লেখিকা জানতে পারে যে জেরির আসলে কোনো মা নাই। কিন্তু জেরি তার মায়ের অনেক গল্প শোনাইতো লেখিকাকে, যে আমার আম্মু আমাকে বড়দিনের জন্য টুপি কিনে পাঠায়, উপহার কিনে পাঠায়, হাত মোজা কিনে পাঠায় যাতে আমার শীত না করে, এইগুলা বলে, এগুলো অনেক বলতো। লেখিকার মধ্যে অনেক মায়া কাজ করতে এই জিনিসটা শুনে। কিন্তু পরে লেখিকা জানতে পারে যে জেরি যে কথাগুলো বলছে সব আবেগ থেকে বলছে, তার আসলে কোনো মাই নাই। ক্লিয়ার? সো হি ফেব্রিকেটেড এ লাই, সে মিথ্যার আশ্রয় নিয়েছিল জেরি, ড্যাশ হার হার্ট, হৃদয় জিততে। তোমাদেরকে একটা কথা বলছিলাম আমি, রাইট ফর্ম ভার্বসে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, কিন্তু কখনো যদি কোনো উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভি ওয়ান বসে। তুমি উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করছো, আই ওয়েন্ট টু দা হসপিটাল ড্যাশ সি মাই আঙ্কেল, আমি হসপিটালে গেছিলাম টু সি মাই আঙ্কেল। তো আই ওয়েন্ট টু দা হসপিটাল, ওয়েন্ট একটা ভার্ব, টু দা হসপিটাল সি মাই আঙ্কেল, তো তখন সিং মাই আঙ্কেল না। আই ওয়েন্ট টু দা হসপিটাল, আমি কোন উদ্দেশ্যে গেছি হাসপাতালে? আমার আঙ্কেলকে দেখতে। তো যখন কোনো উদ্দেশ্য বোঝায় তখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলেও সেকেন্ড ভার্বের সাথে আইএনজি না, টু প্লাস ভি ওয়ান। মনে আছে কার কার এটা? জি ভাইয়া মনে আছে, মনে আছে। মিথ্যা কথা বলেছিল কেন? উইন হার হার্ট, তার হৃদয় জিততে, তার হৃদয় জিততে। দেখো, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল ড্যাশ সি মাই ব্রাদার বা সি মাই আঙ্কেল। ওকে, এই যে একটা সেন্টেন্স দেখো, আমি হাসপাতালে গেছিলাম ড্যাশ মাই আঙ্কেল। এখন এখানে ওয়েন্ট একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব হচ্ছে সি। এখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, এখন এখানে কি আমরা সিং দিব, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল সিং মাই আঙ্কেল? নো, এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, আমি কোন উদ্দেশ্যে গেছি হসপিটালে, উদ্দেশ্যটা কি? আমার আঙ্কেলকে দেখা, তখন টু প্লাস ভি ওয়ান, টু সি মাই আঙ্কেল। তো এখানে হি ফেব্রিকেটেড এ লাই, সে একটা মিথ্যার আশ্রয় নিয়েছিল, কে কেন? হৃদয় জিততে, তাহলে টু উইন হার হার্ট, টু উইন হার হার্ট। যেটা উদ্দেশ্য এটা বোঝা যায়, সেন্টেন্স দেখলেই বোঝা যায়, খেয়াল করলেই তোমরা বুঝবা, বা একটু ট্রান্সলেট করার চেষ্টা করলেই বুঝবা যে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। তোমরা কি বুঝছো না বুঝো নাই? এর আগের গুলা আমরা যত জায়গায় ভার্বের সাথে আইএনজি দিচ্ছি দেখবা কোনোটা উদ্দেশ্য বোঝায় না, সাধারণ বাক্য, কিন্তু যখন উদ্দেশ্য বোঝায় তখন এটা কেমন চোখে ধরা পড়ে। ক্লিয়ার? ওকে, সো আমরা 19 সালের কোশ্চেন দুটো করবো, তার আগে ক্রিকেটেরটা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তার আগে তো এখানে দেখি অ্যান্সার করা থাকলে তো হবে না, কোন এক পেজে পড়াইছিলাম, অ্যান্সারটা মোছা হয় নাই। ওকে, লুক এট দিস। ক্রিকেট নিয়ে কি নিয়ে? এবারের প্যাসেজ কি নিয়ে? ক্রিকেট নিয়ে। ক্রিকেট, বাংলাদেশ তো খুব ভালো খেলতেছে বর্তমানে, তাই না? গ্যাস, আমি এক গ্লাস পানি খাই। হ্যাঁ, আমার আম্মু বুকেও বাসায় নাই, ওনারা গেছে গোপালগঞ্জে আমাদের জেলায় একটা বিয়ের দাওয়াত, বিয়ে খাইতে। পানি টানি নাই, আমি একটু পানি খাই। হ্যাঁ, থাক, দেয়ার মানুষ নাই, এই জন্য উঠে যে খেয়ে আসি। ভাই তোমরা এটা একটু দেখতে থাকো, গিভ মি 10 সেকেন্ডস। ওকে, চলে আসছি। বেশি বেশি পানি খাওয়া, পানি খেলে স্কিন টিস্কিন ভালো থাকে। সো ক্রিকেট ইজ এ পপুলার গেম, এটা 2019-এর কনসেপ্ট। লুক এট দিস।
সো ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বয়স্ক এবং যুবা সবাই, মানে তরুণ বয়স্ক সবাই, গেট প্লেজার ফ্রম দিস গেম। তার আগে আমি একটু জিজ্ঞেস করি, এই প্যাসেজটা কিসে আছে, প্রেজেন্টে নাকি পাস্ট? বোঝা যায় ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ, সো 100% এটা প্রেজেন্টে। সো তরুণ এবং বৃদ্ধ সবাই গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে সবাই আনন্দ পায়। এখন দেখো, ইয়াং আর ওল্ড, একজন নাকি দুইটা শ্রেণী, সিঙ্গুলার নাকি প্লুরাল? যা আছে তাই, ভার্বের সাথে এস বাই এস দিতে পারবো না, যা আছে তাই। So the young and the old get pleasure from this game. In fact, সত্যিকার অর্থে ক্রিকেট ড্যাশ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তো ক্রিকেট মনে হয় নিজেকে নিজে বলে যে হাই আমি ক্রিকেট, আমি ভদ্রলোকের খেলা, এরকম ব্যাপারটা? ইজ কল্ড অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। ক্রিকেট শব্দটা, ক্রিকেট তার নিজেকে নিজে বলতে পারে, এটা প্যাসিভ। তো ক্রিকেট বলে না, ক্রিকেটকে বলা হয়। সো ই টেন্স অফ পারসন অক্সিলারি ভার্ব ইজ, মূল ভার্ব বিত্রিকে কল্ড। সো ইন ফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, জেন্টলম্যানস গেম। ইট ড্যাশ এন্টারটেইনস আস, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমাদেরকে বিনোদন দেয়, উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন, ভদ্রতা এবং শৃঙ্খলার সাথে বা নম্রতা এবং শৃঙ্খলার সাথে। ইটের পরে আজীবন ভার্বের সাথে কি বসে? নাকি ইট এন্টারটেইনস? ইট এন্টারটেইনস আস, ইট এন্টারটেইনস আস, এটা আমাদেরকে বিনোদন দেয়, উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন, ভদ্রতা নম্রতার সাথে। ইট এন্টারটেইনস আস, এটা আমাদেরকে আনন্দ দেয়। A sense of brotherhood and fraternity create among the playing nations through it. তো a sense of brotherhood and fraternity, so ভ্রাতৃত্বের, এবং দেখো ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, আর ফ্রাটার্নিটি মানে একটা সম্পর্ক নিজেদের মধ্যে, তুমি আর আমি ভাই না, কিন্তু ভ্রাতৃত্ব সুলভ একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সেন্সটা ক্রিয়েট করে দুইটা নেশনের মধ্যে, এক্সেপ্ট ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ঠিক আছে, এদের ম্যাচে কোনো ভাই ব্রাদার সম্পর্ক কিছু নাই, জাস্ট ম্যাচ। তো এই সেন্টেন্সে ওইসব কথা বাদ, কথা হচ্ছে সাবজেক্ট কে, এসেন্স নাকি ব্রাদারহুড নাকি ফ্রাটার্নিটি, নাকি ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি দুইটাই। তো আমি জানতে চাই যে এই সেন্টেন্সের সাবজেক্ট টুকু কে? সাবজেক্ট সবসময় কোথায় থাকে? কিসের আগে? প্রিপজিশনের এই ধরনের সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স তোমরা অ্যাডমিশনে পাবা, কনফিউজড হয়ে যাবা যে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, ক্লিয়ার এরকম। তো এখানে তখনও এই রুলটাই মাথায় রাখবা যে প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। প্রিপজিশনের কাজ কি? প্রিপজিশন জিনিসটা কি? একটা সেন্টেন্সে 3-4 রকমের শব্দ বসে না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অনেক রকমের ওয়ার্ড বসে না? তো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে সম্পর্কটা স্থাপন করে মাঝখানে বসে, তাই হচ্ছে প্রিপজিশন। যেমন এই এসেন্স আর এই ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি, এই দুইটাকে অ্যাড করলো কে মাঝখানে? ধরো আমরা লিখি না যে এইটা প্লাস এইটা প্লাস এইটা এটা এটা নিয়ে আসবা, তো এই যে প্লাসের যে কাজটা, ঠিক আছে, এই প্লাসের কাজটাই করে। ধরো আমরা গ্রাম এলাকাতে, তুমি যদি জেলা শহরে বেড়াইতে যাও, দেখবা লেখা থাকে ত্রিনা প্লাস রায়হান, ঠিক আছে, রনি প্লাস আনিকা, কিছু একটা লেখা থাকে না? তো এই যে প্লাসটা, ওই প্লাসটার কাজই করে প্রিপজিশন। এই প্রিপজিশন না থাকলে সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডে কোনো সম্পর্কই থাকতো না, একটা সেন্টেন্সও কখনো মেক হইতে পারতো না উইদাউট প্রিপজিশন। সো প্রিপজিশনের কাজ কি? একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে দেয়া। তো বড় বড় সেন্টেন্স যখন স্যাররা বানায়, তখন অবশ্যই একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কানেক্ট করার দরকার হয়। আর এই কানেক্টটা কে করে? প্রিপজিশন। কে করে? প্রিপজিশন। তো যখনই তুমি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে যাবা, দেখবা যে বড় বড় সেন্টেন্স কোনো আগা মাথা বুঝতেছি না, 2-3 লাইনের একটা কোশ্চেন, তখন দেখবা প্রিপজিশন কোথায়, তার আগে যে আছে সে সাবজেক্ট। তাহলে এসেন্স, এখন এসেন্স
অনেকগুলা সেন্স না একটা সেন্স? একটা সেন্স, এ সেন্স। সো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে টেন্স অফ পার্সোনাল যে এখন দেখো, a sense of brotherhood and fraternity dash create among the playing nations through it. এখন এই ভ্রাতৃত্ববোধ, এই সেন্সটা গড়ে ওঠে। এখন কাদের মধ্যে গড়ে ওঠে? তারা সাবজেক্ট নাকি এই জাস্ট সেন্সটা সাবজেক্ট? দেখো, প্লেয়াররা বা আমরা বা নেশনস তারা সাবজেক্ট নাকি জাস্ট ওই এ সেন্স বস্তুবাচক যে বিষয়টা সেন্সটা শুধু সেটা সাবজেক্ট? কোনটা সাবজেক্ট? এটা কি প্যাসিভ? প্যাসিভ হলো অক্সিলারি টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব ইজ আর মূল ভার্বের ভিতরি ক্রিয়েটেড। প্যাসিভ ছাড়া একটা কোশ্চেন তোমরা এখন পর্যন্ত পাইছো রাইট ফর্ম ভার্বসে? একটা কোশ্চেন দেখাও যেটার মধ্যে প্যাসিভ আসে নাই, পাইছো? পার্থক্য ভাইয়া জানতে হবে কোশ্চেন কোথা থেকে আসে, কিভাবে আসে। সো এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, তো এইটুকু তুমি কেটে দাও, এইটুকু বাদ দিয়ে চিন্তা করো। তাহলে এ সেন্স সাবজেক্ট, এ সেন্স ইজ ক্রিয়েটেড। এ সেন্স কি ব্যক্তি না বস্তু? বস্তু। এটা নিজে নিজে ক্রিয়েট হয় না, আমাদের মধ্যে ক্রিয়েট হয়, আমরা খেলতে খেলতে ক্রিয়েট করি। সো এটা ব্যক্তি না, এটা বস্তুবাচক, ওর নিজের কোনো ক্ষমতা নেই, নিষ্ক্রিয়। সো প্যাসিভ, প্যাসিভ মানে টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব ইজ মূল ভার্ব ভিতরি ক্রিয়েটেড। সো এ সেন্স ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। ক্লিয়ার? অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, প্রেজেন্ট টেন্সে আছে তার মানে প্যাসেজ নিশ্চিত, আরো নিশ্চিত হয়ে গেলাম। সো অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমানে ক্রিকেট বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা। ওকে, দ্য ইংলিশ প্লে ইট ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তো বলতেছে দা ইংলিশ, শোনো, ইংলিশ শব্দটা যখন একা থাকবে তখন সেটা দ্বারা ইংরেজি ভাষা বোঝায়, কিন্তু ইংলিশের আগে যখন লেখা থাকে দা ইংলিশ তখন এটার দ্বারা ইংরেজদেরকে বোঝায়। ইংরেজদের বলতে কাদেরকে বোঝায়? ব্রিটিশদেরকে বোঝায়। তো শুধু ইংলিশ থাকলে ইংরেজি ভাষা, দা ইংলিশ থাকলে কাদেরকে বোঝায়? ব্রিটিশদের। সো দা ইংলিশ, ইংরেজরা এটা খেলতো ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে। অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকে, ইট ড্যাশ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তখন থেকে এটা আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়, ইন্টিগ্রাল পার্ট হয়ে যায়। ওকে, সো দা ইংলিশ ড্যাশ ইট, এখন ইংরেজরা কি এখন খেলে? বর্তমান বয়সে তারা এই উপমহাদেশে খেলে নাকি আগে খেলতো? ব্রিটিশ শাসনামলে, আজকে থেকে আরো 250 বছর আগে, সেই ব্রিটিশ শাসনামলে। সো দা ইংলিশ ড্যাশ, সো দা ইংলিশ প্লেড ইট, প্লে এর ভিটু, এটা পাস্ট ইনডিফিনিটে চলে গেছে। কোশ্চেন যখন কঠিন করে তখন পাস্ট আর প্রেজেন্ট মিলায় কোশ্চেন হয়। যখন কোশ্চেন একদম সহজ করে তখন করে প্রেজেন্টে, যখন একদম সহজ না করে একটু ডিফিকাল্ট করতে চায় তখন পাস্টে, আর যখন কঠিন করতে চায় তখন প্রেজেন্ট আর পাস্ট মিক্স করে। এত সময় ছিল প্রেজেন্টে, এখন আমরা গেলাম কিসে? পাস্টে। দা ইংলিশ, মনে রাখবা, যে কোনো জায়গায় পৃথিবীতে যে কোনো বইতে তুমি যদি লেখা দেখো দা ইংলিশ, তার মানে ইংরেজদের বোঝায়। কাদেরকে? ইংরেজদেরকে। আর যদি দেখো শুধু ইংলিশ, তখন সেটা কি? ইংরেজি ভাষাকে বোঝায়। বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। ব্রিটিশদেরকে, ইংরেজদেরকে বোঝায়। তো দা ইংলিশ প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট এন্ড সিন্স দেন, এবং তখন থেকে। সিন্স এর একটা রুল আছে যেটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সে পড়ানো হয়, রাইট ফর্ম ভার্বসে পরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স টপিকটাই পড়াবো, কারণ এটাই নিয়ম। সো এই সিন্স এর একটা রুল আছে, এর আগে পাস্ট ইনডিফিনিট হইলে পরে হয় পাস্ট পারফেক্ট, আর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। বুঝো নাই না? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই চারটা, এদের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে V1 হইলে পরে হয় পাস্ট ইনডিফিনিট মানে V2, আর আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পারফেক্ট মানে কি? V3, আর পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। মনে আছে কার কার? ওকে, সো এইখানে আমরা পাইলাম সিন্স ক্লোজ মার্কার, এর আগে দিলাম কি? V2, তার মানে আগে আমরা কি দিছি? পাস্ট ইনডিফিনিট। তো সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট দিতে হয় বাচ্চারা, তাহলে পরে দিতে হয় কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। সো সিন্স দেন, তখন থেকে, ইট হ্যাড বিকেম, দেখো বিকাম এটা V1, এর V2 বিকেম, আবার V3 বিকাম, বিকেম, সো বিকাম।
সিন্স দেন তখন থেকে ইট হ্যাড বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তখন থেকে এটা আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ। তো ইংরেজরা এই উপমহাদেশের সাবকন্টিনেন্ট, দেখো কন্টিনেন্ট মানে মহাদেশ, আর সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, মানে মহাদেশ হচ্ছে ছোট, তাকে বলে উপমহাদেশ। অ্যান্ড সিন্স দেন ইট হ্যাড বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। সিন্সে আগে পাস্ট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট। এটা বুঝছো সবাই ক্লিয়ারলি? জি ভাই। বুঝছি ভাইয়া। ক্লিয়ার? তোমাদের বেসিক আরো অনেক স্ট্রং হবে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেষ করব তারপরে। ওকে, আওয়ার টিম কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার্স। আওয়ার টিম, আচ্ছা আওয়ার টিমস, আমাদের টিম দক্ষ প্লেয়ারে পরিপূর্ণ বা দক্ষ প্লেয়ার দ্বারা গঠিত। আচ্ছা এখন এইটা কি পাস্টে নাকি এইটা এখন আবার প্রেজেন্টে বলো? গঠিত হয়েছে। ছিলাম, কিন্তু এখন আবার কিসে আছি আমরা? প্রেজেন্টে। আমাদের দল নিয়ে বলতেছে, আমাদের দল আগেও স্কিল প্লেয়ার ছিল, এখনো স্কিল প্লেয়ার, ভবিষ্যতে স্কিল প্লেয়ারই থাকবে, মানে সব দেশই পৃথিবীতে স্কিল প্লেয়ারদের নিয়েই করে। আমাদের টিম দক্ষ প্লেয়ার দ্বারা গঠিত বা দক্ষ প্লেয়ার নিয়ে গঠিত, বা আমাদের টিমে দক্ষ প্লেয়ার আছে। আওয়ার টিমস নাকি টিম, প্লুরাল নাকি সিঙ্গুলার? দেখো তো, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস। সো আওয়ার টিম কনসিস্টস অফ স্কিলড প্লেয়ার, কনসিস্টের সাথে একটা এস, মানে আমাদের টিম দক্ষ প্লেয়ার রয়েছে বা আমাদের টিম দক্ষ প্লেয়ার নিয়ে রচিত বা গঠিত। কনসিস্ট মানে অন্তর্ভুক্ত, ক্লিয়ার, মানে আমাদের টিমের মধ্যে রয়েছে দক্ষ প্লেয়ার, এমন এমন একটা মিনিং দেয়। এখন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কি শুধু আগে ছিল বা এখন আছে এরকম না, সব সময় সর্বদা। So our team consists of skilled players. Okay, they already show their আচ্ছা অলরেডি কোন সেন্টেন্সে থাকলে সেটা কোন টেন্স হয় বলো তো? আমি আগের দিন বলছিলাম ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, অলরেডি, এরা কোন সেন্টেন্সে থাকলে সেটা কি হয়? কি হয় বলো? একটু লিখে দিই, হ্যাঁ, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি, এরা কোন সেন্টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। মানে কি? হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি। পারফেক্ট মানেই তো ভিত্তি। সো হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি। ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, অলরেডি। ইয়েট, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এরা থাকলে কি হবে? হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি। হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি। তো দে অলরেডি, দের পরে আই, উই, ইউ, দে, এদের পরে কি হ্যাজ বসে না হ্যাভ বসে? কি বসে? হ্যাভ। আই, উই, ইউ, দে, এদের পরে কি বসে? আজীবন হ্যাভ বসে। সো আই, উই, ইউ, দে, এটা ফার্স্ট ক্লাসে লেখাইছি গ্রামারের, মায়ের দিব দইরা। আই, উই, ইউ, দে, এদের পরে অলওয়েজ কি বসে? হ্যাভ প্লাস ভার্বের ভিত্তি। শো নাকি শোয়েড? শোয়েড। দেখো শো এর ভিত্তি দুইটাই হয়, শোনও হয়, শোয়েড হয়। শোন, SHOWN, শোন, এইটা হয়, তবে শোয়েডটা বেশি প্রচলিত। ক্লিয়ার? শোয়েড। সো দে অলরেডি শোয়েড দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। তারা অনেকগুলা ম্যাচে বা কতিপয় ম্যাচে তারা ইতোমধ্যে তাদের পারফরমেন্স দেখাইছে। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সামটাইমস, মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, আমাদের প্লেয়াররা প্লে সো পুয়ার, এতটাই খারাপ খেলে যে আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশের মানুষ বিকাম অ্যাস্ট্রোনাইজড, হতভম্ব হয়ে যায়। ক্লিয়ার? সো মাঝে মাঝে সামটাইমস কোন সেন্টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝছো না বুঝো নাই? আমাদের প্লেয়াররা এত বাজে খেলে যে, এখন বাজে খেলতো যে নাকি মাঝে মাঝে খেলে? অতীতেও মাঝে মাঝে খেলছে, এখনো মাঝে মাঝে খেলে, ভবিষ্যতেও মাঝে মাঝে, গতকালকেরই ম্যাচ যেমন অবস্থা ছিল। সো মাঝে মাঝে এত বাজে খেলে যে, এখন এটা কি তুমি অতীতকালে অ্যান্সার করতে পারবা? প্লেট দিবা? বলো, প্লেট দিতে পারবা? কিসে অ্যান্সার হবে? প্রেজেন্টে। সো প্রেজেন্টে এখন এর আগে প্লের আগে সাবজেক্ট আছে প্লেয়ার্স। সাবজেক্ট কে? প্লেয়ার, একজন প্লেয়ার নাকি প্লেয়ার্স? মানে কি? যা আছে তাই। সো প্লে সো পুয়ার, আওয়ার প্লেয়ার্স প্লে সো পুয়ার দ্যাট, এতটাই নিম্নমানের খেলে যে আওয়ার কান্ট্রি ম্যান নাকি মেন, এর মধ্যে পার্থক্য আছে। দেখো ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল, ওম্যান সিঙ্গুলার, ওমেন প্লুরাল, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। দেখো
ম্যান এর প্লুরাল মেন, ওম্যান ওমেন, চাইল্ড চিলড্রেন, পারসন এর প্লুরাল পিপল। এগুলা একটু আনইউজুয়াল, মানে আমরা সাধারণত কোনো জিনিসকে প্লুরাল করি কি দ্বারা, এস বা ইএস দ্বারা, কি দ্বারা, এস বা ইএস। কিন্তু এই যে যেগুলা, এদের প্লুরাল এস বা ইএস না, ম্যানের প্লুরাল ম্যানস না, ওম্যানের প্লুরাল ওম্যানস না, চাইল্ডের প্লুরাল চাইল্ডস না, চিলড্রেন। তো এগুলা একটু লিখে রাখতে হবে, বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। চাইল্ডের প্লুরাল ফর্ম কি, চাইল্ডস, নো, চিলড্রেন। পার্সনের প্লুরাল কি, পিপল। ম্যানের প্লুরাল কি, ম্যানস না, মেন। ওম্যান ওম্যানস না, ও মেন। বুঝছেন না বুঝেন নাই? এভাবে বুঝছি বুঝতে পারছি। দেখি তো, এখানে আছে প্লেয়ার্স, কি আছে, প্লেয়ার্স। আওয়ার প্লেয়ার্স প্লে, সো পোর দ্যাট আওয়ার কান্ট্রি মেন, কান্ট্রি ম্যান না মেন, মেন প্লুরাল। আমাদের দেশবাসী হতভম্ব হয়ে যায়, সো কান্ট্রি মেন। তো দেশবাসীরা মানে একজন না অনেক, প্লুরাল। অনেক অনেকজন। plural। প্লুরাল হলে কি দিব, যা আছে তাই। সো আওয়ার প্লেয়ার্স প্লে সো পোর দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টোনাইজড। মাঝে মাঝে আমাদের প্লেয়াররা এতই নিম্নমানের খেলে যে আমাদের দেশবাসী অ্যাস্টোনাইজড মানে বিস্মিত হয়ে যায়। কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টোনাইজড। ক্লিয়ার? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটাই। আচ্ছা, এইখানে বুঝো নাই কোনটা বলো, আমি তারপরে পরেরটাতে যাব। এইখানে বুঝো নাই কোনটা? ডি নাম্বার ভাইয়া, ডি নাম্বার। নাম্বার বুঝাই দেন, ডি নাম্বার। নাম্বার। সবগুলার ডি নাম্বার বুঝো না, না? আচ্ছা ঠিক আছে, দেখো, এ সেন্স ইজ ক্রিয়েটেড, এখানে ছিল এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি। তো এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি, তো অফ এর আগে কি আছে, এ সেন্স, তাহলে সাবজেক্ট কি, এ সেন্স। তো একটা সেন্স, বোধ সৃষ্টি হয়। কেমন বোধ? ভ্রাতৃত্ব বোধ, যে তোমরা আমরা ভাই ভাই। মানে ধরো বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা হলো, তো বাংলাদেশ ইংল্যান্ড ভাই ভাই, এরকম একটা, আমরা দুই ভাইয়ের মধ্যে খেলা, বা দুই দল খেলতেছে কিন্তু এদের মধ্যে ভ্রাতৃত্ব সুলভ একটা সম্পর্ক। সো এ সেন্স ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস। তো বলতেছে কি, দুই দলের মধ্যে একটা সেন্স সৃষ্টি করা হয়, দুই দলের মধ্যে ভ্রাতৃত্ব সুলভ একটা বোধ সৃষ্টি করা হয়। তো সৃষ্টি একা একা হয় নাকি সৃষ্টি করা হয়? করা হয়। এই ক্রিকেটটা খেলানোর মাধ্যমে, মানে ম্যাচটা খেলানোর মাধ্যমে একটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করানো হয়। তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এইখানে দেখো, এটার অ্যাক্টিভটা দেখাই, তাইলে এটার অ্যাক্টিভটা একটু দেখাই, তাহলে এটা বুঝতে পারবা। যেমন ধরো, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি ড্যাশ, এখানে যদি আমি এইভাবে দিই, আইসিসি ক্রিয়েটস, দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি ক্রিয়েটস এ সেন্স অফ ব্রাদারহুড among the playing nations through it। তাহলে এইটার প্যাসিভ তুমি আমার করে দাও, তাইলেই তুমি উত্তরটা পেয়ে যাবা। দেখো, আইসিসি ক্রিয়েটস এ সেন্স অফ ব্রাদারহুড। এখন দেখো, আইসিসি ক্রিয়েটস, এখানে যদি আমি ক্রিয়েটস কে যদি ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এখন দেখো, এই ক্রিকেট খেলা পাতায় কে ম্যাচ খেলানো হয়, এই খেলায় কে খেলায় বলো? আইসিসি খেলায়, কে খেলায়? আইসিসি। আইসিসি। এখন সাবজেক্ট যদি আইসিসি দেই, তাইলে আইসিসি তো নিজেই কাজটা করে, আইসিসি তো সক্রিয়, আইসিসি তো সেই কর্তৃপক্ষ যারা ম্যাচগুলো খেলাচ্ছে, যারা এই ভ্রাতৃত্ববোধের সেন্সটা সৃষ্টি করতেছে। কিন্তু এই যে সাবজেক্টটা, এইখানে সাবজেক্ট সরাসরি আইসিসি নিজে, কিন্তু আমাদেরকে যে কোয়েশ্চেনটা দিছে সেখানে কি সাবজেক্ট আইসিসি না এসেন্স? কে সাবজেক্ট? এসেন্স। এসেন্স। এখন যদি আইসিসি থাকতো তাইলে আমরা অ্যাক্টিভ জাস্ট ক্রিয়েটস অ্যান্সার করতাম, কিন্তু এসেন্স এটা প্যাসিভ, তাই ইজ ক্রিয়েটেড। আচ্ছা, এরপরটা কি, ই নাম্বার, এ নাম্বার না ই নাম্বার? 5 নাম্বারটা কোনটা? এক ভাইয়া, এক নাম্বারটা বুঝিনি, এক নাম্বারটা। ওকে, এক নম্বরে কি আছে, বোথ দা ইয়াং এন্ড দা ওল্ড, মানে তরুণ এবং যুবা সবাই, এটা হচ্ছে সাবজেক্ট। তরুণ এবং যুবক সবাই আনন্দ পায়। এখন অতীতকালেও আনন্দ পাইতো ক্রিকেট খেলা দিয়ে, এখনো পায়, ভবিষ্যতেও পাবে। এটা অলওয়েজ, সদা বর্তমান, সদা সর্বদা ঘটে যাচ্ছে। সো ইয়াং এবং ওল্ড এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সাবজেক্ট প্লুরাল। ইয়াং এবং ওল্ড প্লুরাল, প্লুরাল মানে ভার্ব যা আছে তাই। সো গেটই থাকবে। ক্লিয়ার? ওকে, ঈদ হচ্ছে ইংরেজরা এটা খেলতো এই উপমহাদেশে, সো ভার্বের V2। খেলতো, এখন তো আর খেলে না, মানে খেলতো এক আমলে, সেইটা। ঠিক আছে।
ওকে, সো আমরা এরপর একটু দেখি। আচ্ছা, আরেকটা আমি করাইতে চাচ্ছিলাম, এই 19 সালের খ সেট টিচিং নিয়ে, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই মনের মতো একটা কোয়েশ্চেন। এটা আমি পড়াইতে চাচ্ছিলাম, এখন আজকে পড়াবো, তোমরা তো চলে গেছো অনেকে। পড়ান ভাইয়া পড়ান 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 ভাইয়া আমরা আছি আমরা আমি পড়াইতে চাইতেছি, কারণ কি শেষ করতে হবে তো রাইট ফ্রম ভার্বস ভাই, নতুন টপিকে যাইতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সে যাইতে হবে। টিচ ইজ এ নোবেল প্রফেশন। টিচ ইজ এ নোবেল প্রফেশন। ভাইয়া জি নাম্বার বুঝো নাই, তাই না? আওয়ার টিম, আমাদের দল, কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, আমাদের টিম, আওয়ার টিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস, মানে আমাদের টিমের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বা অন্তর্ভুক্ত আছে স্কিল প্লেয়ার্সরা, দক্ষ প্লেয়ার্সরা। ক্লিয়ার? আওয়ার টিমস, টিমস না টিম, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, মানে আমাদের টিমে স্কিল প্লেয়ার আছে, দক্ষ প্লেয়ার আছে। ঠিক আছে, ওকে। এইচএসসি 2019 খসে টিচ ইজ এ নোবেল প্রফেশন। এখন এইখানে আমি তোমাকে একটা উদাহরণ দিতে চাই। ধরো আমরা মুভিতে, নাটকে সিগারেটের প্যাকেট, যারা সিগারেট টিগারেটের প্যাকেট দেখো রাস্তাঘাটে পড়ে থাকতে, একটা কথা লেখা থাকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই কথাটা লেখা থাকে, রাইট? তো তুমি কোনোদিন নিজেকে প্রশ্ন করছো যে ভাইয়া এখানে স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, এইটাও তো থাকতে পারতো, স্মোকিং কেন থাকে, তাই না? তারপরে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, মানে কি? মানে হচ্ছে হাঁটা একটা ভালো অভ্যাস। ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ তো থাকে না, ওয়াকিং। তারপর একটা রিডিং ইজ এ গুড হ্যাবিট, কোনোদিন রিড ইজ এ গুড হ্যাবিট এটা তো থাকে না। তাহলে নিজেকে কখনো ভেবে দেখছো যে কেন আইএনজি থাকে? তাহলে অ্যান্সারটা পাইছো, কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে কি হয়? আইএনজি হয়। কি হয়? আইএনজি। সো স্মোক না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওয়াক না, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। রিড না, রিডিং ইজ এ গুড হ্যাবিট। সো টিচ ইজ এ নোবেল প্রফেশন, নাকি উত্তরটা তুমি বুঝে ফেলছো? উত্তরটা কি হবে? টিচিং টিচিং হবে টিচিং So teaching is a noble profession. Teaching is a noble profession. So এখানে teach না, অ্যান্সারটা হবে teaching is a noble profession। সেন্টেন্সের শুরুতে ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি। সো শিক্ষকতা একটা মহৎ পেশা। এ টিচার টিচ হিজ স্টুডেন্টস, আচ্ছা প্যাসেজটা কিসে আছে? ডেফিনেটলি প্রেজেন্টে ইজ দিয়ে আছে প্রথমেই। সো এ টিচার, একজন শিক্ষক, টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, একটা স্টুডেন্টস তার শিক্ষককে হৃদয়ের অন্তঃস্থল থেকে শেখায়। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট মানে অন্তরের অন্তঃস্থল থেকে শেখায়। এখন শেখা তো শেখাবে নাকি শেখায়? কি হবে? আনসার কি সেটা বলো। প্রেজেন্টটা তো বুঝছি, অ্যান্সার কি? ভার্ব। এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন শিক্ষক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে ভার্বের সাথে ইজ বা ইএস। সো এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস, একজন শিক্ষক শেখায় তার স্টুডেন্টকে ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার অন্তরের অন্তঃস্থল থেকে। হি টিচ হিজ স্টুডেন্টস, সে তার স্টুডেন্টদেরকে শেখায় উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। তো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইসবের পরে কি হবে ছোট্ট করে একটা আইএনজি, কি? গিভ না গিভিং, গিভিং। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ক্লিয়ার? এরপরে সবসময় বারবার আসছে তার সাথে কি বসবে? আইএনজি। সো উইথ এ ভিউ টুটাই এই যতগুলা বলছি কোনোটা আসে না, একটাই আসে, কোনটা? উইথ এ ভিউ টু। আর একটাও আসে না কোনোদিন, আর একটাও পাই নাই, খুব কম। ওকে, বাই, বাই গেট। আরে এতে শুরুতেই উত্তর দেয় ডি দাগে, দেখো তো পারো কিনা ডিদা। গেটিং হবে একটা কি প্রিপজিশন, শুরুতেই উত্তর দেয়, উত্তর দেয় না। তুমি পরীক্ষার হলে যখন দেখবা যে বাই আছে, কি তোমার কোনো সন্দেহ আছে যে উত্তর কি? এখানে ঠাস করে একটা আইএনজি। সো গেট না গেটিং, গেটিং। সো বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান, তো দেখো শিক্ষার আলো পাওয়ার মাধ্যমে স্টুডেন্টস ক্যান, ছাত্রছাত্রীরা পারে
দেখো, সো বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার মাধ্যমে স্টুডেন্টস ক্যান, ছাত্রছাত্রীরা পারে এনলাইটেন দেয়ার ইনসাইড, তো ছাত্রছাত্রীরা নিজেদের অন্তরটাকে আলোকিত করতে পারে। তো স্টুডেন্টরা নিজেদের অন্তর, দেখো শিক্ষা পাওয়ার মাধ্যমে যে কেউই তার অন্তরকে আলোকিত করতে পারে। সো এইখানে কোনো ভুল নাই। সো এখানে জাস্ট ক্যান আছে, এখন ক্যান এটা তো আর প্যাসিভের ক্যান না, অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভে মোডালের পর কি বসে? Based from So যা আছে তাই। Based from হবে enlightened আছে বেস ফর্ম মানে কি? বেস ফর্ম মানে কি? যেটা দেয়া আছে ব্র্যাকেটে ওইটাই। সো স্টুডেন্টস ক্যান, ছাত্রছাত্রীরা পারে এনলাইটেন দেয়ার ইনসাইড, তাদের মধ্যটাকে আলোকিত করতে। দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, তো বলতেছে স্টুডেন্টদের লেসন গুলো ওইভাবে শেখা উচিত অ্যাজ দেয়ার টিচার্স, যেভাবে তাদের শিক্ষক। একজন লিখছে বি এনলাইটেন, সাকিব রায়ান। না সাকিব রায়ান, অ্যান্সারটা বি এনলাইটেন না, শুধু এনলাইটেন। তোমার মধ্যে তোমার অন্তরটাকে শিক্ষা পেয়ে তুমি আলোকিত করতে পারো। তো স্টুডেন্টরা, শিক্ষার্থীরা ক্যান এনলাইটেন, আলোকিত করতে পারে দেয়ার ইনসাইড, তাদের ভিতরটাকে। ঠিক আছে, এই কথা বলছে। মানে শিক্ষার আলো পেয়ে, বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে এনলাইটেন করতে পারে। এটা 100% অ্যাক্টিভ। তো তোমরা মিনিংটা দেখো, শিক্ষার আলো পেলে তুমিও পারবা না নিজেকে আলোকিত করতে? বলো পারবা? এই কথাটা তো এখানে বলে দিচ্ছে যে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আলোকিত করবে বা করতে পারে। স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইড। দ্য স্টুডেন্টস, আচ্ছা তো শিক্ষার্থীদের ওইভাবে লেসন গুলো শেখা উচিত অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশ দেয়। তাহলে কি দেবো এখানে এর দাগে? বলো should learn লার্নিং হবে শুধু, কারণ প্লুরাল আছে তাই স্টুডেন্ট। দেখো, লার্নিং যা আছে তাই হবে। শুধু লার্ন। তোমরা আমার কথাটা খেয়াল করো নাই। স্টুডেন্টদের লেসন গুলা ওইভাবে শেখা উচিত অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশ দেয়। তাহলে উচিত ইংলিশ should learn উত্তরটাই তো জানতে চাইতেছি তোমাদের থেকে। দ্য স্টুডেন্টস শুড লার্ন। এখন তুমি যদি শুধু লার্ন দাও তাহলে উত্তরটা হবে কিনা, এটা তো তোমাদের কোয়েশ্চেন, তাই না? যে ভাই স্টুডেন্টস প্লুরাল, আমি শুধু লার্ন দিয়ে দিলাম। দ্য স্টুডেন্ট লার্ন দেয়ার লেসন, তার মানে হচ্ছে যে স্টুডেন্টরা লেসন গুলা শেখে যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশ দেয়। কিন্তু না, স্টুডেন্টরা ওইভাবে শেখে না, নিজেদের মন মতো শেখে। তো কিন্তু স্যার ওইটার এগেনস্টে। স্যার বলছে কি? স্যার বলছে ওইভাবে শেখা উচিত, তোমরা শেখো এইভাবে, এটা বলে নাই। বলছে স্টুডেন্টরা সেইভাবে শেখে যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশ দেয়, ওইটা নাকি শেখা উচিত যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশ উচিত দেয়। ভাইয়া, কোনটা? শেখা উচিত। উচিত। ক্লিয়ার? এই কথা বলছে অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। আচ্ছা, টিচার নাকি টিচার্স, সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। যা আছে তাই, যা আছে তাই। ইনস্ট্রাক্ট দেম, ক্লিয়ার? অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। বাট কিন্তু দেখো গাইস, এক সেকেন্ড, আমার আম্মা বাসায় নাই, বাসায় ছোট ভাই আসছে আমাদের সব থেকে। আমি একটু যে ডোরটা খুলে আসি, আমি একা বাসায়, এইটা একটা যন্ত্রণা, বুঝছো? এক সেকেন্ড ভাইয়ারা। ওকে, এখন তোমরা কমেন্ট করো না যে ভাইয়া বিয়ে করে ফেলেন, অলরেডি কয়েকজনে করছে। দেখো, ছোট ছোট সমস্যার বড় বড় সমাধান দরকার নাই। ওকে দেখো, সো বাট নাও ইট ইজ অ্যাক্ট অ্যাজ, তো দেখো নাও ইট ইজ বর্তমানে স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা অ্যাক্ট অ্যাজ দো, এমন ভাবে আচরণ করে যেন দে নো এভরিথিং, যেন তারা সব কিছু জানে। তো বলতেছে বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, ছাত্রছাত্রীরা বর্তমানে অ্যাক্ট অ্যাজ দো, এমন ভাবে আচরণ করে যেন। আচ্ছা, এখানে শুড লার্নের জায়গায় হ্যাভ টু লার্ন, হ্যাঁ শুড লার্নের জায়গায় হ্যাভ টু লার্ন দিলে 100% হবে এর দাগে, কোনো ভুল নাই। ওকে, শুড, মাস্ট, হ্যাভ টু, এগুলো একই অ্যান্সারে ব্যবহার করা যায়। তো দেখো এখানে একটু আগে একটা কথা বলছিলাম তোমাদেরকে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। তো এই অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অ্যাক্ট, ভার্বের ভিয়ন আছে। স্টুডেন্টস নাও এ ডেজ, নাও এ ডেজ কোন টেন্সে বসে? মানে বর্তমান সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। তো অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে বসে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে যেন কি? ভার্বের কোন ফর্ম? ভি3।
কোনটা B2 হবে New. B2 কোনটা No. নিউ এক্স্যাক্টলি সো বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ কিন্তু বর্তমান সময়ের শিক্ষার্থীরা অ্যাক্ট অ্যাজ দো এমন ভাবে আচরণ করে যেন দে নিউ এভরিথিং যেন তারা সবকিছু জানে দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস তারা শিক্ষকদের উপদেশে মনোযোগ দিচ্ছে না দে আর নট আচ্ছা দে মানে তারা মনোযোগ দেয় না তাদের মনোযোগ তারা দেয় না এটা কি প্যাসিভের কোনো কিছু হয় এখানে না তা তোমার মনোযোগ তুমি দিলে না তো এটা এখন দেখো এম ইজ আর এর পরে ভার্বের সাথে কি বসে বলতো আইএনজি বসে সো দে আর নট পে নাকি পেইং পেইং সো দে আর নট পেইং তারা তাদের মনোযোগ দেয় না হিড দেখো হিড মানে মনোযোগ দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স তারা তাদের শিক্ষকদের যে অ্যাডভাইস সেটাতে তারা মনোযোগ দেয় না বাট কিন্তু দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল কিন্তু স্টুডেন্টদেরকে অবশ্যই সতর্ক হতে হবে ইন দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনায় লেস্ট নয়তো দে ড্যাশ ফেইল টু সিকিউর গুড এক্সামস বা গুড মার্কস নইলে তারা ভালো মার্কস সিকিউর করতে ব্যর্থ হবে নইলে তারা ভালো মার্কস সিকিউর করতে ব্যর্থ হবে তো এই যে একটা শব্দ লেস্ট এই লেস্টের একটা রুল আছে এটাও কমপ্লিটিং সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তো মনে রাখবা আজীবন যেখানে তোমরা লেস্ট পাবা আজীবন যেখানে লেস্ট পাবা সব জায়গায় শুড বা মাইট কি শুড বা মাইট প্লাস প্লাস ভার্ব বিয়ন তুমি যত জায়গায় কি পাবা লেস্ট সব জায়গায় শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন তুমি যদি শুড প্লাস বিয়ন নাও কারেক্ট তুমি যদি মাইট প্লাস বিয়ন নাও কারেক্ট তাহলে স্টুডেন্টদেরকে অবশ্যই সতর্ক হতে হবে তাদের স্টাডিজে লেস্ট নয়তো দে ড্যাশ ফেল নয়তো দে মাইট ফেল আমি দিলাম মাইট ফেল তুমি দিলা শুড ফেল একই কথা ক্লিয়ার দে শুড ফেল অথবা দে মাইট ফেল শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন তবে বাংলাদেশের শুডটা বেশি প্রচলিত লেস্টের পরে বাংলাদেশের শুডটাই বেশি প্রচলিত বুঝছো কে কে বুঝো নাই কে কে এটা Okay, quite clear. No problem. একটা জিনিস একটু দেখাইতে চাই তোমাদেরকে একটা জিনিস একটু দেখাইতে চাই দেখো এই যে টপিকটা এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স ঠিক আছে এই যে যেটা তোমাদের সামনে দিয়ে আমি পড়াবো হ্যাঁ একটু দেখাই দেখো এই যে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স ঠিক আছে তো কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলো একটু তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে ইট ইজ টাইম আইটেম যেটা তোমাদেরকে আজকে পড়াইছি এই যে এরপরে সাবজেক্ট দিলে ভি2 টু দিলে ভি1 দেখছো এই যে আর এই যে সেই আজিফাস এই যে আজকে কিছু কিছু টপিক তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স থেকে কমন পড়ছে যেটা মূলত রাইট ফর্ম ভার্বস এর টপিক না যেটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সের টপিক এই যে কমপ্লিটিং সেন্টেন্সের চ্যাপ্টার এই যে তোমরা এখন যেটা দেখতেছো এটা কি দেখা যাচ্ছে দেখো এই যে যেটা দেখতেছো এটা কমপ্লিটিং সেন্টেন্সেস এর চ্যাপ্টার বুঝছো যেটা তোমাদের নেক্সট পড়াবো তো এই যে অ্যাজ ইফ অ্যাজ দো যেটা আমরা এখন করলাম অ্যাজ ইফ অ্যাজ দো আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট দেখো আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট আর আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট এই যে এটা কমপ্লিটিং সেন্টেন্সের রুল কিন্তু রাইট ফর্ম ভার্বস আসছে এরপরটা দেখো ইট ইজ টাইম হাই টাইম যেটা আমরা একটু আগে পেয়েছি এই সেই ইট ইজ টাইম হাই টাইমের রুল এরপরে সাবজেক্ট দিলে ভি2 টু দিলে ভি1 খেয়াল করো দেখছো কিভাবে আকার জিনিসগুলা সো টাইম হাই টাইম সাবজেক্ট দিলে ভি2 টু দিলে ভি1 এটাও কমপ্লিটিং সেন্টেন্সের রুল তারপরে এখন যেটা পাইলাম লাস্ট তোমাদেরকে লেস্টের যে ব্যাপারটা এই দেখো লেস্টের রুলটা এটাও কমপ্লিটিং সেন্টেন্সে পড়াবো তোমাদেরকে এই সব রেডি করা মানে পিডিএফ 1 বাই 1 এটা মানে আমার বই যাদের কাছে আছে বইয়ে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের চ্যাপ্টার বের করলে এটা পেয়ে যাবে দেখো লেস্টের রুল লেস্টের পরে সাবজেক্ট শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন তো রাইট ফর্ম ভার্বসে সাবজেক্ট দেয়াই থাকে শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন তো এটাও কমপ্লিটিং সেন্টেন্সের রুল কিন্তু স্যার বুঝলাম না কমপ্লিটিং সেন্টেন্সে এত রাইট ফর্ম ভার্বস কেন দিল তোমরা কি ক্লিয়ার সবাই ক্লিয়ারলি বুঝছো সবাই ভাইয়া No problem. নাম্বারে যাচ্ছি আমি ওকে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স পড়াইলে তোমাদের বেসিকটা আরো অনেক বেশি স্ট্রং হবে ইনশাআল্লাহ ক্লিয়ার সো আই নাম্বারটা তোমাদেরকে আমি পড়াবো আই নাম্বারটা আই মিস্টার আই কোথায় এক সেকেন্ড গাইস আই নাম্বারটা না আই নাম্বার ওকে দে আর নট পেইং হিড দেখো স্টুডেন্টরা তাদের মনোযোগ দিচ্ছে না স্টুডেন্টরা তাদের মনোযোগ দিচ্ছে না দে আর নট পেইং হিড ধরো আমি পড়ালেখা করতেছি না বা আমরা পড়ালেখা করতেছি না তাহলে উই আর নট স্টাডিং এখন আমি যদি পড়ালেখা না করি
আমি যদি মনোযোগ না দেই আমার কেউ দেওয়া হইতে পারবে? না পারবে? ভাইয়া তো স্টুডেন্টটা মনোযোগ স্টুডেন্টদের, তোমাদের মনোযোগ তোমরা যদি না দাও শিক্ষকদের উপদেশে কারো কিছু করার আছে? করার নাই। সো দে মানে তারা, কারা? স্টুডেন্টরা। আর নট পে হিড। এখন am is are এর পরে ভার্বের সাথে কি হয়? am is are এর পরে ভার্বের সাথে ING কি হয়। হয়? ing ভাইয়া নট না বেশি I am going, নট কেন আসবে? তাই কারণ তারা দিচ্ছে না, দে আর নট পেইং হিড, মানে তারা মনোযোগ দিচ্ছে না। দে আর নট পেইং হিড টু দেয়ার, আসলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আসে না, তাই একটা আসছে বলে ও কনফিউজড হয়ে গেছে যে এটা কি হবে। কিন্তু আসলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা আসে না, রাইট? আসে না ভাইয়া। সহজ জিনিস, খুবই সহজ জিনিস। am is are এর পরে ভার্বের সাথে ing। তো দে আর নট পেইং হিড, তারা মনোযোগ দিচ্ছে না টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাদের শিক্ষকদের মনোদেশে। তো এইখানে যদি আর না থাকতো, এইখানে যদি আর না থাকতো, দেখো আমি একটু আরেক ভাবে বুঝাই, ওকে? আর এইখানে যদি এই নটটা যদি পেতে থাকতো, এই যে দে নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাহলে তুমি এইখানে কি অ্যান্সার করতে বলো তো? They do not. তাইলে এইটা তো ঠিকই বুঝতেছো, দে ডু নট, নট থাকলে রাইট ফর্ম ভার্বস ব্র্যাকেটে ডু ডাজ ডিড আছে, সো দে ডু নট পে, তাই না? কিন্তু এখানে ডুটা তো আসতেছে না, স্যাররা নট পে দেয় নাই, স্যার দিছে আর নট। এখন আর নট দিছে, তাহলে তোমার একটা আইএনজি দিতে কি কোনো সমস্যা? স্যার যদি শুধু নট পে দিত তাহলে আমরা ডু ডাজ ডিড আনতাম, কিন্তু স্যার আর দেশে নট দেশে প্রেজেন্ট কন্টিনিউয়াস সরাসরি একটা কি দিবা? আইএনজি। তাহলে ING দিব। পেইং, বুঝছো না? বুঝো ভাইয়া ক্লিয়ার? ভাইয়া যদি বলতেন ভোকাবুলারি কোথা থেকে পড়বো? ঠিক আছে, তোমরা এর পরবর্তী, আচ্ছা রাইট ফর্ম ভার্বস এর কি আরো প্র্যাকটিস করাবো নাকি কমপ্লিটিং সেন্টেন্সে যাব আমরা আগামী সপ্তাহে? পর আগামী সপ্তাহে নতুন টপিকে যাব। যেটা বলো, যদি বলো যে ভাই আরেকদিন রাইট ফর্ম ভার্বস করলে ভালো হয় তাহলে করবো, আর যদি বলতে না ভাই কমপ্লিটিং এ যাই তাহলে কমপ্লিটিং এ যাব। কিন্তু তোমাদেরকে পারতে হবে রাইট ফর্ম ভার্বস। তোমরা যদি বলো যান তাহলে যাব। ওকে, এসি চালাইছি নাকি বন্ধু এই তো বুঝতেছি না, গরমে ঘেমে যাচ্ছি। ওকে, সো তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার দরকার, একটু হোমওয়ার্ক দেই। কি হোমওয়ার্ক দেওয়া যায়? ওকে, চিটাং বোর্ড, দিনাজপুর বোর্ড 16, এই দুটো করো, এটা স্ক্রিনশট নাও। আর আমার বই আছে কার কাছে, নাই কার কার কাছে? বলো, নাই কার কার কাছে? নাই 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 কাছে নাই। আমি তোমাদেরকে দেখি কয় টাকা ডিসকাউন্ট দেওয়া যায়, আমি কল সেন্টারে বলে দিচ্ছি, ঠিক আছে? আজকে তো বৃহস্পতিবার, তোমাদের ক্লাস আর রবিবারে। দেখি আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? যে এত টাকা করে স্টুডেন্ট তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছো তাদেরকে আমি ডিসকাউন্ট দিব, শুধু তোমরা, এটা বাইরে জানাবা না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর এই হোমওয়ার্কটা করো সবাই মন দিয়ে। 10টা 24 বেজে গেছে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিলাম তোমাদেরকে, আল্লাহ হাফেজ।